সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শত্রুরা আবার মাথাচাড়া দিতে শুরু করেছে, মন্তব্য ফখরুলের। ৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি ঘোষণা। বিএনপির সঙ্গে কোনো বিরোধিতায় লিপ্ত হতে চায় না জামায়াত, আলোচনায় বসার আহ্বান। অবশেষে প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। ইনু হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ, ট্রাইব্যুনালের ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশে শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আমরা ১০ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ৬টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এদিকে রোববার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। আমরা যথেষ্ট সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে, তবে এর প্রতিবাদ যেভাবে করা দরকার সেভাবে হচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এই ৭ জন কমিশনার যে প্রতারণা করছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি যতই উস্কানি দিক, জামায়াত বিএনপির সঙ্গে কোনো ধরনের বিরোধিতায় লিপ্ত হতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে কিছুটা বিভ্রান্তিকর বক্তব্য আসছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণভোট, জাতীয় নির্বাচন ও বিএনপির করা অভিযোগ প্রসঙ্গে কথা বলেন। এই গণভোটও ৮০% লোক হার পক্ষে থাকবে এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচন। জামায়াতের নায়েবে আমির বলেন, পৃথিবীর কোথাও গণভোটে নোট অফ ডিসেন্ট দেওয়ার নজির নেই। সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়ার দাবি জানান তিনি। একটা কথা বলছেন, গণভোট করতে হলে অনেক টাকা খরচ হবে। টাকা তো কিছু খরচ হবে, অনেক হবে না, কিছু খরচ হবে। এবং একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি সাদাবাজ দখলবাজদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব, সেটা ভালো। তিনি বলেন, বিএনপি যতই উস্কানি দিক, জামায়াত বিএনপির সঙ্গে কোনো ধরনের বিরোধিতায় লিপ্ত হবে না। খোলামেলা আলোচনার জন্য একসঙ্গে বসতে বিএনপির প্রতি আহ্বান জানান। আসুন, বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, যেগুলো নিয়ে আজকের সমস্যা, আসুন সব ইস্যু নিয়ে আমরা বসি। তিনি অভিযোগ করে বলেন, সরকার সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ফ্যাসিবাদ পতনের পর গুণগত পরিবর্তনের প্রত্যাশা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করব, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করব, কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব। কোনো মহলের ফাঁদে পা না দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এটাকে লিখিত ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রয়োজন বলে আমরা সকলে একমত হয়েছি।
জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দলও সেখানে বক্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা কলি নেবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সাথে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বৃহত্তর চিন্তা থেকে এনসিপি শাপলাকলি নিচ্ছে। আগামীতে ধানের শীষ ও শাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতীক সহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে রোববার আগারগাঁও নির্বাচন ভবনে যায় এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, শাপলাকলি প্রতীক পেতে চায় এনসিপি। এজন্য নতুন করে আবেদন করেছেন তারা। তৃণমূল পর্যায়েও শাপলাকলি প্রতীককে ইতিবাচকভাবে নিয়েছে। নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য। এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। জামায়াত ধর্মীয় বিভাজনের রাজনীতি এবং বিএনপি চাঁদাবাজি ছেড়ে এলে তাদের সাথে জোটবদ্ধ হওয়ার কথা এনসিপি ভেবে দেখবে বলেও জানান তিনি। যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে জায়গা থেকে সরে এসেছে, সেটাও আমরা ভেবে দেখব। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে দেশের মোট ভোটারের সংখ্যা জানান ইসি সচিব। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384, 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি। তো সেজন্যই অপেক্ষায় আছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ ও জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার ভেস্তে দিতে চায় বিএনপি, আর নির্বাচন পেছানোর চেষ্টায় রয়েছে জামায়াতে ইসলামী, এমনটি বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার দুপুরে রাজধানীতে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, জাতীয় নির্বাচন ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে দেশের রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়েছে। এই জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে সমানভাবে দোষারোপ করেন নাহিদ ইসলাম। বলেন, একটি বড় রাজনৈতিক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আর আরেকটি দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। সংস্কারের বিপক্ষে কোনো দলের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ আদেশ অবশ্যই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে। সব প্রশ্নকে চাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে, জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। শুরু হলো জাতীয় নির্বাচন 2026 অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রচারণা। সোমবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে করা প্রথম টিজার পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সকলকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক। পোস্টে বলা হয়, ফেব্রুয়ারি 2026-এ উৎসব মুখর পরিবেশে ভোট হবে। ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটিকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, এই কাজটা করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে।
জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা, ষড়যন্ত্র ও উস্কানি সহ মোট 3 অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রবিবার এই আদেশ দেয়। মামলার 4 আসামি বর্তমানে পলাতক থাকায় আগামী 25 নভেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে কুষ্টিয়ায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অপর এক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 হত্যাকাণ্ড সহ 8 অভিযোগ গঠন করে 30 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছে একই ট্রাইব্যুনাল। এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। সেগুলোর ভিত্তিতে মোট 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। এ সময় ইনু নিজেকে নির্দোষ দাবি করে খালাস চাইলেও তা ট্রাইব্যুনাল আমলে নেয়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবী। জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে টানা 21 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। রবিবার প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে একটি লং মার্চ কর্মসূচির ঘোষণা দিলেও পুলিশি বাধায় সেটি পণ্ড হয়ে যায়। পরে সচিবালয় শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জানান, আগামীকাল সকালে এমপিওর ফাইলে স্বাক্ষর করা হবে। জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন, মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো 1089টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন সহ 5 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সারা দেশের ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। তারা জানান 28 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের ঘোষণা দেয়া হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। বিগত সরকারগুলো আশ্বাস দিয়েছিল, বাজেট করেছিল, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তও করে নাই। এই সরকার 28 জানুয়ারি আমাদেরকে জাতীয়করণ করার জন্য একটা ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা বাস্তবায়ন আজ পর্যন্ত হচ্ছে না। তারা বলেন বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। 41 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তারা। আমরা দীর্ঘ 40 বছর বেতন বঞ্চিত। আর কতদিন মানুষ না খেয়ে বিনা বেতনে বেকার দিতে পারে? মাসিক কোনো বেতন দেন, একটা ভাতা দেয় 3500 প্রধান আর সহকারী 3300। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা লিখিত আকারে আমাদের হাতে, আমাদের সচিবদের হাতে প্রেরণ করুন। ওরা আমাদের সাথে তাল বাহানা এবং প্রতারণা করতেছে। আমাদের দাবি একটাই, আমরা জাতীয়করণ চাই। আমরা জাতীয়করণ নিয়ে আমরা বাসায় ফিরবো। দুপুর 2টায় শিক্ষকরা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করলেও পুলিশি বাধায় সেটি পণ্ড হয়ে যায়। পরে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সাথে বৈঠক করে শিক্ষক নেতারা। বৈঠকে সোমবার সকালের মধ্যে এমপিওর ফাইলে স্বাক্ষরের আশ্বাস দেন তিনি, কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনের কারণে আগামী বছর বিশ্ব ইজতেমা রোজার ঈদের পর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রবিবার ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, ইজতেমার তারিখ চূড়ান্ত হয়নি, তবে 2 পক্ষই নির্বাচনের পর ইজতেমার বিষয়ে সম্মতি দিয়েছে। এদিকে ধর্মীয় বক্তা জাকির নায়েককে বাংলাদেশে আনতে তার ভক্তরা চেষ্টা করছে বলে জানান উপদেষ্টা।
তাদের একটি গ্রুপ ধর্ম উপদেষ্টার সঙ্গে দেখা করেছে। ধর্ম উপদেষ্টা বিষয়টি নিয়ে মতামত না দিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে জাকির নায়েকের অনুসারীদের পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। তবে নির্বাচনের আগে হচ্ছে না, এটা বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইলেকশনের আগে হচ্ছে না, ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। না, সময় ঠিক হয় নাই, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন তারা এখন দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। এ থেকে উত্তরণের রাজনৈতিক সরকারের বিকল্প নেই। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারি অনেক সেবা বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হবে। দেশের রপ্তানি আয় শতকরা ৮৩% আসে তৈরি পোশাক খাতের হাত ধরে। এছাড়া দেশের অর্থনীতিতেও এর অবদান কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। রবিবার রাজধানীর এক হোটেলে গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খাতের এখন বেহাল দশা। কোনো সময় আমাদের ইলেকট্রিসিটির সমস্যা, কোনো সময় আমাদের লেবারের সমস্যা বা এফিসিয়েন্সির সমস্যা, নানা সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত না, মোটামুটি সবসময় এটা চলছে। বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার রপ্তানি যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা দিশাহীন। যারা টেক্সটাইল মিলের চাকা ঘুরায় নাই, যারা ট্রিমস এক্সপেক্টেড প্লাস্টিক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে নেয়, কাস্টমসে পড়ে থাকে নাই, ওনাদের সাথে কথা না বলে সচিবালয়ের মধ্যে কথা বলে যদি রোডম্যাপ করেন, তাহলে কি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে? হবে না। আর বিটিএম এর সভাপতি বলেন, এ থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারের একটা সমান সুযোগ সৃষ্টি করে দেওয়া এখানে, এবং সেটা করতে গেলে ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড কস্ট অফ ফান্ড, ইজ অফ ডুইং বিজনেস যদি আপনি করতে পারেন, কস্ট অফ ফান্ড কমবে। সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, জোরালো প্রস্তুতি ছাড়া বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ হওয়াকে সমর্থন করে না বিএনপি। আমরা এটা করব, এবং এটা ছাড়া তো আপনি কোনোদিনও বাংলাদেশের ওই ভবিষ্যৎ নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা বক্তৃতাই থেকে যাবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারে ঝলমলে কাচের চুড়ির পেছনে লুকিয়ে আছে আগুন আর নিপুণ হাতে গড়া এক কঠোর কাজ। এই চুড়ি তৈরির পেছনে রয়েছে আগুন, ঘাম আর অজস্র পরিশ্রমের গল্প। কাঁচ বাঁকিয়ে চুড়ির আকার দেওয়া, এরপর ঝালাই সহ নানা ধাপে হাতে পরার উপযোগী হয় এই পণ্য। রঙিন চুড়ির ঝনঝনানিতে রয়েছে যেমন আনন্দ, তেমনি এর আড়ালে আছে কঠিন শ্রমের ছোঁয়া। কাচের চিকন রড আগুনে গলিয়ে তৈরি হয় এই সৌন্দর্যের বৃত্ত। প্রথম ধাপে গরম করা হয় কাচের রড, তাপে নরম হয়ে গেলে তা মোচড় দিয়ে কারিগররা হাতের নৈপুণ্যে বাঁকিয়ে তৈরি করেন বৃত্তাকার, যাকে বলা হয় চুড়ির ছাঁচ। বরিশাল ও কুমিল্লার বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে এসব কাচের চুড়ি। সেখান থেকে চলে আসে ঢাকার কামরাঙ্গীরচরের এই কারখানাগুলোতে। এখানে চুড়িগুলো জোড়া লাগিয়ে পাঠানো হয় চকবাজারে। এখানে 72 ঘন্টা গুনতেছি, গনার পরে এটা মার্কেটে যাবে, মার্কেট থেকে কালার হবে, এরপরে বিভিন্নভাবে বিভিন্ন দেশে পৌঁছায় যাবে, এটা মেয়েরা হাতে দেবে। তবে এই ব্যবসায় দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এখন কারেন্ট বিল, আপনার গ্যাস বিল, তারপরে তেলের বিল অতিরিক্ত দাম, যার কারণে মালিককে আগের মতন দিতে পারতেছে না। এই জন্য এরা ন্যায্য মূল্য পাইতেছে না, আমরাও পাইতেছি না, এরাও পাইতেছে না। যার কারণে মার্কেটে বিভিন্ন বাইরের দেশে মাল আসার কারণে আমাদের দেশে চুরি মাল একদম কমে গেছে। এই কারখানা থেকে কাঁচামাল হিসেবেই বাজারে যায় চুড়ি। এরপর নানা ব্যবসায়ীরা চুড়িগুলো কিনে নিয়ে এতে রং ও নিত্য নতুন নকশা করে বাজারজাত করেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোতে একটি সুপারমার্কেট বিস্ফোরণে
কমপক্ষে 23 জন নিহত এবং 11 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডোর একটি শোরুমে বিস্ফোরণ হয়। আল জাজিরা জানিয়েছে এতে হতাহতদের মধ্যে শিশুও ছিল। আহত ব্যক্তিদের হারমোসিলোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ বা সহিংস কর্মকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে বড় ধরনের ভূমিধস হয়েছে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের পাহাড়ি অঞ্চলে। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 30 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার গভীর রাতে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসঙ্গোজ জেলার পাহাড়ি অঞ্চলে এই ভূমিধস হয়। এ সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়েছিলেন। আহতদের মধ্যে 30 জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহরের হাসপাতালে ভর্তি করা হয়। ভূমিধসের রিফট উপত্যকা অঞ্চলের 1000-এরও বেশি বাড়িঘর ধ্বংস এবং রাস্তাঘাট ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। শনিবার থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় ব্যাহত হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করা 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক যাচাই বাছাইয়ে বাদ পড়েছে এসকিউ স্পোর্টস, মাইন্ড ট্রি এবং বাংলামার্ক গ্রুপ। রবিবার বিপিএল সংক্রান্ত এক মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে এইসব কথা জানান বিপিএল এর সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বিপিএল এর আগে 3টি আসরে চিটাগাং কিংস নামে ফ্র্যাঞ্চাইজি দল নিয়েছিল এসকিউ স্পোর্টস। তবে সবগুলো আসরেই পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা ছাড়াও বেশ কিছু বকেয়ার অভিযোগ তৈরি হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে। তাই এবার প্রাথমিক বাছাইয়েই তাদের আবেদন নাকচ করে বিসিবি। একই সাথে বিসিবির বিরুদ্ধে এসকিউ স্পোর্টসের করা আপিলের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। যারা শর্ত পূরণ করবে এদিকে গত কয়েকটি আসরে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল মাইন্ড ট্রি। তবে যাচাই বাছাইয়ে তারাও বাদ পড়েছে। নোয়াখালী অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি মালিক হতে আগ্রহ প্রকাশ করা বাংলামার্কও যাচাই বাছাইয়ে বাদ পড়েছে। আমরা শর্টলিস্ট করে 11টা থেকে 8টা করা হয়েছে। যেই আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই 3টা কোম্পানি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারে। বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য, এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস যারাই ফুলফিল করবে তাকেই আসলে দিতে পারবে। এই মর্মে এখন লিগ্যাল পজিশনটা দাঁড়ায়। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শত্রুরা আবার মাথাচাড়া দিতে শুরু করেছে মন্তব্য ফখরুলের। 7 নভেম্বর উপলক্ষে কর্মসূচি ঘোষণা। বিএনপির সঙ্গে কোনো বিরোধিতায় লিপ্ত হতে চায় না জামায়াত, আলোচনায় বসার আহ্বান। অবশেষে প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি এনসিপি, 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। ইনু হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের, 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডালরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।